সারা বছর বারে থাকি আমরা বা আমার মতো বন্ধুরা অন্যরা, সারা বছর কোর্টে ঘুরি আমরা। নির্বাচন আসলে এই দক্ষিণের মেয়র আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় নেত্রীর নাম দিয়ে একটা প্যানেল দিয়ে দেয়। ওই পাশে লন্ডন থেকে এই হাসিনা আক্তারের প্রতিবেশী, হয়তো দূরবর্তী প্রতিবেশী, লন্ডনের টেমস নদীর ধারে যিনি বসে আছেন বেচারা, তার মুখ দিয়ে বলায় দেয় এই হচ্ছে প্যানেল। একটা উপজেলা চেয়ারম্যানের 5 বছরে এত ক্রেজি আমরা এর আগে দেখিনি এইভাবে, মানে ক্রেজি। কারণটা হচ্ছে নমিনেশন পেলেই জিতা কনফার্ম, প্লাস 5 বছর মেয়াদ পালন করলে তার 2 পুরুষের আর কোনো কিছু করে খেতে হবে না। ঠিক যেরকম এমপি হলে 3 পুরুষের আর করে খেতে হবে না, মন্ত্রীদের আর বললামই না। তার প্রমাণ হচ্ছে হলফনামায়। তো আইনজীবীদেরকে একটু ছেড়ে দেন, তারা স্বাধীনভাবে থাকুক এবং হাতে নাতে প্রমাণ দেখেন যে এরশাদের সময় আইনজীবীরা স্বাধীন আন্দোলন করেছে বলে তো 2 নেত্রীর উপকার হয়েছে। এখন তো এই যে 2 ভাগে বিভক্ত করে বারের মধ্যে উকিলকে, এবার তো ইলেকশনে একজনের শার্ট ছিঁড়ে ফেলেছে, এরপরে এবার হয়তো কাপড় চোপড় খুলে ফেলবে যদি এরকম চলে। আপনি ডক্টর কামাল হোসেনের বই পড়বেন। ডক্টর কামাল হোসেনের সংবিধান যখন 72-এর আপনার 4 নভেম্বর সংবিধান গৃহীত হয়ে গেল, ডক্টর কামাল হোসেনের বইতে লেখা আছে যে উনি বোধহয় তার 1-2 দিন পর বঙ্গবন্ধুর সঙ্গে 32 নম্বরে দেখা করে বললেন যে, ওনারা তো বঙ্গবন্ধু বলতেন, মুজিব ভাইও বলতেন, যাই হোক, যে বঙ্গবন্ধু সংবিধান তো গৃহীত হয়েছে, আমাকে এখন দায়িত্ব দেন, আমি আওয়ামী লীগের সাংগঠনিক বিষয় দেব। তো বঙ্গবন্ধু তার সব সুলভ হাসি দিয়ে বললো যে, কামাল, তোমার স্যুট কয় সেট আছে? আছে 1-2 সেট। আরো 1-2 পিস বাড়াও, কারণ তোমাকে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, তুমি সারা দুনিয়া ঘুরে ঘুরে আমাদের জন্য স্বীকৃতি আনবা, আমার আওয়ামী লীগ করার জন্য অনেক নেতা আছে। এই যে বঙ্গবন্ধুর চয়েসটা, যে ডক্টর কামাল হোসেন অত্যন্ত মানে ওয়ান অফ দি মেরিটোরিয়াস পারসন অফ দিস কান্ট্রি, এবং বঙ্গবন্ধু তার যোগ্যতা বুঝতেন কোথায়। সে যে সাংগঠনিক রাজনীতিতে ভালো করবে না, কামাল সাহেব নিজে তার প্রমাণ দিয়েছে গণফোরাম। আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি। আমি এ গল্প শুনেছি যে এই যে আজকে জহুরুল ইসলাম সাহেব মারা গেছে, আমাদের বাংলাদেশের প্রথম আপনার এন্টারপ্রেনার, সাকসেসফুল এন্টারপ্রেনার, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে। উনি 73-এ বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন নির্বাচনের নমিনেশন নাম। বঙ্গবন্ধু মুচকে এসে বলেছিল যে টাকা আরো বাড়িয়ে দিয়ে যান, আর বেশিক্ষণ থাকলে আরো টাকা বাড়াতে হবে। এই যে রাজনীতির একটা গুণগত মান ছিল, আপনি দেখেন নানা দ্বিমত থাকতে পারে, আমিও অনেক সমালোচনা করি, কিন্তু এইটা তো সত্য যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর পরবর্তী শাসক গোষ্ঠীরা তন্ন তন্ন করে খুঁজেও শুধু বঙ্গবন্ধুর কেন, ওই এন্টায়ার ক্যাবিনেটের কারো কোনো দুর্নীতি তো দূরের কথা, মানে কোনো সম্পত্তি খুঁজে পাওয়া যায়। আমার বাবা পাবলিক সার্ভেন্ট ছিলেন, আমার খুব ছোটবেলায় মনে আছে সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ময়মনসিংহস্থ বাসায় আব্বা গোপনেই গিয়েছিলেন সরকারি চাকরি করার সত্ত্বেও, যেহেতু ওনার এটার প্রতি একটা অনুরাগ ছিল। মিসেস নজরুল ইসলাম কোথায় বসতে দেবে আমার আব্বার মতো একটা উচ্চপদস্থ জেলা পর্যায়ের কর্মকর্তাকে, উনি হিমশিম খাচ্ছিলেন বেতের 1-2টা চেয়ার চেয়ারে। আমার খুব ছোট তো আমার এইটা মনে পড়ে, কিন্তু সেই জিনিসটা এখন নাই। জিয়াউর রহমান সাহেব নাকি সমস্ত ব্যাংকের এমডিদের ডেকেও বঙ্গবন্ধুর ব্যাংকের অ্যাকাউন্টে কত বোধহয় 1200 না 1800 না 2200 টাকা। এখন এত বড় নেতার লাগবে না, ফরাদ ভাই ঢাকায় যেখানে বাসা থাকে ওখানকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ব্যাংক অ্যাকাউন্টে, এটা আমি আওয়ামী লীগের জন্য উদাহরণ দিয়ে বলছি, অন্যান্য দল। আপনি একইভাবে আপনি জিয়াউর রহমানের অনেক সমালোচনা করতে পারেন, জিয়াউর রহমানের রাজনীতিবিদ যেহেতু সমালোচনা হবেই নানা ঘটনায়, কিন্তু জিয়াউর রহমানের ফিনান্সিয়াল অনেস্টি নিয়ে তার দুর্দান্ত শত্রু ও বিবেকবান বলতে পারবে না যে হি ওয়াজ ডিসঅনেস্ট। অত্যন্ত অনেস্ট মানুষ ছিলেন, তার পরিবাররা কি সব দাবি করতে পারে? এখানে আমাদের একটা গুণগত অবক্ষয় হয়েছে। আপনি দেখেন, আমি এখানে একটা কথা বলতে বাধ্যই হচ্ছি, তারপর আপনার প্রশ্নের উত্তরে চলে আসবো। 1975-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু নিষ্ঠুর হত্যাকাণ্ডের পর ধরেন নানা ঘটনায় আওয়ামী লীগ রিভাইভ হলো, বাকশালে আর আওয়ামী লীগ গেল না, জিয়াউর রহমানের আমলে 79 সালের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করল এবং আওয়ামী লীগ 39টা সিট পেয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল আব্দুল মালিক উকিল, মূলত আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের হৃৎপিণ্ড ছিলেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে নির্বাসন, জননেত্রী শেখ হাসিনা। আপনি ভোটের পার্সেন্টেজে দেখবেন 3 থেকে 4% ভোট কম পেয়েছিল আওয়ামী লীগ। আমাদের এখানে তো ফার্স্ট ভোট ফার্স্ট এমপির মতো, কেউ যদি 1 ভোটও জেতে
সেও এমপি, যার ফলে সংখ্যা দিয়ে মানে সংসদে আসন দিয়ে বোঝা যায় না যে দল খারাপ করেছে। তো সেই আওয়ামী লীগ তো শেখ হাসিনা ছাড়াও খারাপ করেনি। এই যে ডক্টর কামাল হোসেন সহ অন্যরা যারা এই উর্বর মস্তিষ্কে আনলেন, পরবর্তীকালে বিএনপিও ফলো করলো, এইটাই নেই যেটা আমাদের আমি আমাদের সৈয়দ বদরুল হাসান মুরব্বী, আমাদের বয়োজ্যেষ্ঠ, ওনার অনেক লেখা আমি পড়েছি, উনি অনেকগুলো কথা খুব নির্মমভাবে লিখতে পারেন, ওনার মতো মানুষ এখন কমই আমাদের। তো এটাই হচ্ছে আপনার মূল সমস্যা। আপনি দেখবেন, আমি আমাদের সুপ্রিম কোর্ট বারের একটা উদাহরণ দিই, বিশেষ করে বদরুল হাসান মুরব্বী আপনি একটু শোনেন। সুপ্রিম কোর্ট বার সমিতি একটা আনরেজিস্টার্ড সমিতি। এই সমিতির মেইন কাজ হচ্ছে বারের ওয়াশরুম গুলো, বারের ক্যান্টিন, বারের লাইব্রেরিতে বই আছে কিনা, আর চিফ জাস্টিস মহোদয়ের সঙ্গে কন্টিনিউয়াস ইন্টারাকশন করা, যে লয়াররা এইটা ফেস করছে, এইটা ফেস করছে, বেঞ্চ যেহেতু চিফের একক এখতিয়ার বেঞ্চ করা চিফ জাস্টিসের, সেগুলো করা, এক ধরনের আনঅফিসিয়াল বার্গেনিং এজেন্টের মতো কলকারখানা, কিন্তু মর্যাদা নিয়ে। এবং এটা 90 সাল পর্যন্ত বার করেছে। আর আমাদের সংবিধানের বারের সংবিধান, আমাদের সুপ্রিম কোর্ট বার সমিতির সংবিধানও অবজেক্ট ক্লজে 3D তে আছে যে এছাড়া জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে দেশের, যেরকম এরশাদের আমলে বদরুল ইসলাম ভাই তো অত্যন্ত ভালো জানেন, শামসুল হক চৌধুরীর নেতৃত্বে একটা অসাধারণ আন্দোলন গড়ে উঠেছে। কারণ কি, নির্দলীয় রাজনীতি মুক্ত ছিল না, রাজনীতি যুক্ত বার ছিল, দলবাজি ছিল না। এখন কি হয় জানেন, সারা বছর বারে থাকি আমরা বা আমার মতো বন্ধুরা অন্যরা, সারা বছর কোর্টে ঘুরি আমরা, নির্বাচন আসলে এই দক্ষিণের মেয়র আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় নেত্রীর নাম দিয়ে একটা প্যানেল দিয়ে দেয়। ওই পাশে লন্ডন থেকে এই হাসিনা আক্তারের প্রতিবেশী, হয়তো দূরবর্তী প্রতিবেশী, লন্ডনের টেমস নদীর ধারে যিনি বসে আছেন বেচারা, তার মুখ দিয়ে বলায় দেয় এই হচ্ছে প্যানেল। এটা তো আইনজীবীরা বোঝেন। শেখ হাসিনা চিনার কথা, ওনার মতো এত ব্যস্ত মানুষের সময় আছে যে হাইকোর্টে করিম ভালো না রহিম ভালো? এখন এই দুই পরিবার প্রধান দায়িত্ব থাকায় হয় কি, যতটা না ওনারা হস্তক্ষেপ করে, ওনাদেরকে আমি সহজ বাংলায় বলি ব্যবহার করার চেষ্টা, এবং এটাই হচ্ছে ওনারাও না বুঝে বা সবকিছু আমার কন্ট্রোলে থাকবে। আপনি দেখেন একটা মন্তব্য, আমি জানি ফরাদ ভাই আজকে খুব সাহসী কথা বলেছেন, অনেক দুর্দান্ত, আমি স্যালুট জানাই। ফরাদ ভাই এরকম বলে যাবেন, এটাই আওয়ামী লীগের বৈশিষ্ট্য। তাজউদ্দিন শেখ মুজিবের আওয়ামী লীগ এটাই ছিল। তো আপনার এই যে একটা স্বাস্থ্যমন্ত্রী হয়েছে, ভালো ডাক্তার, একটা আপনার ওই যে মুসলমানি করতে গিয়ে দুইজন রোগী, দুইটা বাচ্চা ছেলে মারা গেছে। আমি খুবই দুঃখজনক বলি, বা হতেও পারে কোনো সময় দুর্ঘটনার ঘটতে পারে। তো এইটার জন্য ওনার বক্তব্য দিতে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে মুসলমানি তো ছেলে মরবে না, জিরো টলারেন্স। সবকিছুতে যদি আপনি একটা এমপির আলাপ দেখেন, একটা মন্ত্রীর আলাপ দেখেন, সবকিছুতে মাননীয় প্রধানমন্ত্রী। আমে পোকা ধরেছে, পোকা রোধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা আছে। আপনার মন্ত্রীর দরকার কি আমাদের এত টাকা দিয়ে? এই যে একটি এককেন্দ্রিক ব্যবস্থা, যেখান থেকে বিশ্ব সভ্যতা 1215 সালে ম্যাগনা কাটা করে রাজার ক্ষমতা কমালো, পরবর্তীকালে 1789 সালে ফ্রেঞ্চ বিপ্লব হলো। এবং আমি এই সুযোগে আপনার দর্শকদের বলি, কারণ আমাকে এক দর্শক কোত্থেকে আমার নাম্বার পেয়েছে, ফোনে বলছে যে মামুন ভাই আপনি যদি এরপরে আলোচনায় যান এটা একটু ক্লিয়ার করেন, আমি জানতাম না যে ডানপন্থী বামপন্থী। ইউজুয়ালি আমরা মনে করি সচরাচর আইডিয়া যে যারা রাইটিস্ট বা একটু বুর্জুয়াপন্থী তারা ডান, আর যারা কমিউনিস্ট তারা বাম। আসলে ডান বাম এইটা থেকে আসেনি। ফ্রেঞ্চ বিপ্লবের সময় যখন পার্লামেন্টে রাজা বসলো, তখন যে পার্লামেন্টে এক পাশে ছিল পাদ্রীরা আর এলিটরা, যারা হচ্ছে রাজার পক্ষে, তারা ডানে বসতো, আর বাঁয়ে বসলো মধ্যপন্থীরা আর কিছু শ্রমিক নেতা। ওই তখন থেকে হলো ডানপন্থী আর বামপন্থী। যে কারণে দেখবেন ওই যে আমেরিকা যারা প্রগতি, যারা এই আপনার জনগণের পক্ষে বেশি কথা বলে তাদেরকে বামপন্থী বলে। তো যাই হোক, তো এই কারণে আপনি যে বলছেন, আজকে প্রধানমন্ত্রীও বলেছে যে ডানপন্থী বামপন্থী সবাই মিলেই সরকারকে উৎখাত করার চেষ্টা করছে। না, প্রধানমন্ত্রী এইটা বলেছেন, প্রধানমন্ত্রী বলবার অধিকার আছে, উনি ক্ষমতায় আছেন, ওনার খারাপ লাগবেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন, তখন আপনার 15 দলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছিল, জাসদ ছিল, ওয়ার্কার্স পার্টি ছিল, শ্রমিক কৃষক সমাজবাদী দল ছিল,
সাম্যবাদী দল ছিল। আবার 8 দলে ছিল কট্টর ডানপন্থী বিএনপি, 7 দলে বিএনপি, অলি আহাদের পার্টি, অন্যান্য দল, এবং আপনাদের লিয়াজো কমিটি হয়েছিল। এবং জামাতের সঙ্গে সরাসরি না থাকলেও জামাত এই লিয়াজো কমিটির মাধ্যমে আন্দোলনের কর্মসূচি দেখে একই সঙ্গে আন্দোলন ফলো করত। 96-তে জামাতের সঙ্গে একটা দূরবর্তী যোগাযোগ রেখে কেয়ারটেকার বিরোধী আন্দোলন করেছে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটা উদাহরণ দেবো, উনি অত্যন্ত পণ্ডিত মানুষ, ব্যক্তিগতভাবে আমি খুব শ্রদ্ধা করি ওনাকে, উনি আমাদের চেয়ে ভালো জানেন। এই ইন্দিরা গান্ধী যখন জরুরি আইন দিল ভারতে, এখন পর্যন্ত হাসিনা আক্তার সবচেয়ে কালো ঘটনা মনে করে ভারতের জনগণ, ভারতের দল সবগুলো, যে জরুরি আইন ইন্দিরা গান্ধী জারি করেছিল 75-এর 25শে জুন, যখন ওনার সিট কত বড় স্বাধীন ছিল ভারতের হাইকোর্ট। দেখেন, এলাহাবাদ হাইকোর্ট সিটিং প্রাইম মিনিস্টারের আসন খালি ঘোষণা করলো যে নির্বাচনে আনফেয়ার মিনস করেছিল। তো তখন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এই যে অটল বিহারী বাজপেয়ী, বেশ কিছুদিন আগে মারা গেছে জ্যোতি বসু, অর্থাৎ সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে ইন্দিরা গান্ধীর জরুরি আইনের বিরুদ্ধে লড়াই করেছে। তো এইখানে উৎখাত শব্দটা ওনার চয়েস, উনি ভালো শব্দ চয়ন করেন, কিন্তু আমি মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ডান বাম মধ্য উত্তর নাগরিক সবার কাজ করতে হবে। আর আপনি যেটা বলছিলেন না আপা, মূল কথাটা আমার বলতে ভুলে গিয়েছি, এই যে ইলেকশনের জন্য এত ক্রেজি কেন? একটা ইলেকশন, একটা উপজেলা চেয়ারম্যানের 5 বছরে এত ক্রেজি আমরা এর আগে দেখিনি এইভাবে, মানে ক্রেজি। কারণটা হচ্ছে নমিনেশন পেলেই জিতা কনফার্ম, প্লাস 5 বছর মেয়াদ পালন করলে তার 2 পুরুষের আর কোনো কিছু করে খেতে হবে না। ঠিক যেরকম এমপি হলে 3 পুরুষের আর করে খেতে হবে না, মন্ত্রীদের আর বললামই না। তার প্রমাণ হচ্ছে হলফনামায়। আপনি আরেকটা জিনিস, হাসিনা আক্তার বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। আমি ফরাদ ভাই তো নির্বাচন টিমেও আছে আওয়ামী লীগের, এর পরবর্তীকালে যদি নির্বাচনের সময় ফরাদ ভাই আরেকটা আপনারা একটু করেন, তাহলে জনগণ উন্নয়নটা ভালো বুঝতে পারবে। যে এই যে যারা আওয়ামী লীগে প্রার্থী হতে চায়, 3000 জন বোধহয় প্রার্থী হতে চেয়েছে, 3000 জনেরই ওই সম্পদের হিসাবটা যেন একটু দেয়, তাহলে বুঝবে উন্নয়ন কোথায় গিয়ে সীমাবদ্ধ। উন্নয়ন হচ্ছে গুটি কয়েক, উন্নয়নের মেইন মধু হচ্ছে গুটি কয়েক পরিবার, অলিগার আর কিছু সুবিধাভোগী শ্রেণী। এবং এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ এখন না, এটা আনফরচুনেটলি পাকিস্তানি ভাবধারার বাংলাদেশ। ধন্যবাদ। আপনার কাছে একটু শুনতে চাই, 1 মিনিটে যদি শেষ করেন। আপনাদের কোর্টে যে বিএনপির যে বিষয়টা হলো, সাধারণ সম্পাদক বার কাউন্সিলের ওনাকে বহিষ্কার করা হলো, সভাপতি সরি মাহবুবউদ্দিন খোকন, হ্যাঁ, ওনাকে বহিষ্কার করা হলো, আবার তুলে নেওয়া হলো। উনি আবার পাল্টা বক্তব্য রাখলেন কায়সার কামাল সম্পর্কে। আবার সেই মানে এই বিষয়টা আপনার কাছে একটু শুনতে চাই, আসলে মানে কি ঘটেছে। দেখেন, এটা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ বিষয়, আমার বলাটা শোভন হবে না, আমি ওই সংগঠন করি না। আপনি ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কোঅর্ডিনেটর বলেছেন আমাকে, কিন্তু আমার যেটা মূল সংগঠন, এটাও সৈয়দ বদরুল ইহসান ভাই আপনি একটু শুনলে অবাক হবেন। আপনি তো সংবিধানের সাথে, হ্যাঁ, কোর্টের সুপ্রিম কোর্টের সংবিধানের সাথে আছেন। ভাই আপনি একটু শুনলে, যেহেতু আপনি দেশে কম থাকেন, আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা একটা কমিটি করতে হয়েছে, যার সাধারণ সম্পাদক আমি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সংবিধান সংরক্ষণ কমিটি। কারণ আমাদের বারের সংবিধানে আছে কোন পলিটিক্যাল পার্টির প্যানেলে ইলেকশন হবে না, এখনো আছে। প্রতিনিয়ত এই 2টি বড় দল এটা লঙ্ঘন করে। মানে মুরব্বী, আমরা যে কার মধ্যে আছি, আমি আমার মুক্তিযোদ্ধা পিতাকে বলি যে কি বাংলাদেশ বানাইছে। মানে এটা একটা অদ্ভুত বিষয় যে আমাদের রাজনীতিবিদরা সবকিছু দখল করবে, তাদের আইনজীবীদেরকেও লাগবে, তাদের সাংবাদিককেও লাগবে, তাদের মিডিয়া তো লাগবে। অন্তত আইনজীবীদেরকে একটু ছেড়ে দেন, তারা স্বাধীনভাবে থাকুক। এবং হাতে নাতে প্রমাণ দেখেন যে এরশাদের সময় আইনজীবীরা স্বাধীন আন্দোলন করেছে বলে তো 2 নেত্রীর উপকার হয়েছে। এখন তো এই যে 2 ভাগে বিভক্ত করে বারের মধ্যে উকিলকে, এবার তো ইলেকশনে একজনের শার্ট ছিঁড়ে ফেলেছে, এরপরে এবার হয়তো কাপড় চোপড় খুলে ফেলবে যদি এরকম চলে। যদিও আমরা চেষ্টা করছি বারকে বারের সংবিধানের ধারে ফিরিয়ে আনতে। এবং আমাদের আজকে মিটিংও হয়েছে, আমার একটা ইচ্ছা আছে, যদি সময় পাওয়া যায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, যে আপনি বারকে আপনার বারের মধ্যে রাজনীতিটার দরকার নেই, মানে দলীয় রাজনীতি, বার বিবেক দিয়ে কথা বলুন।
তো এটা আপনি যেটা বলছেন এটা হচ্ছে আর কিছু না,